ডানে বামে আর হামে শিশু জোয়ান বৃদ্ধরা মারা যাচ্ছে, তেল নিতে গিয়ে পার হচ্ছে দিন, কখনো সপ্তাহ। ক্রিকেট বোর্ডে যাচ্ছে আমাদের ভাতিজারা আর ভাইয়েরা বসে সংসদে পাশ করছেন বিলের পর বিল। কিল বিল মানে কিল বিল দেখতে দেখতে লুই আইকানের স্থপত্য এখন প্রায় চলন বিল, কারণ সবই চলছে বা যা দুনিয়ার অনেক জিনিস পাশ হইতেছে, সংসদে পাশ হচ্ছে। আমাদের জানতে ইচ্ছা করতেছে যে আসলে আমরা কোথায় পাশ করতেছি এবং কোথায় ফেল করতেছি। আমাদের প্রিয় আইনমন্ত্রী, প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সংবিধান পড়াচ্ছেন, আইন শেখাচ্ছেন, মানে কেমন একটা স্কুল ভাব। মনে হয় যে এই যে কোনো সময় মনে হয় যে এই গানটা এখন শুরু হবে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। একটা 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 ডিজে, একটা খুব প্রপার ডিজে সংসদে থাকলে খারাপ হতো না, তাই না? সেই সময় হচ্ছে সবাই একসাথে গায়ে উঠতো, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, খারাপ লাগতো না বলা হয়। অথবা তার চেয়েও বড় কোনো মারফতি গান, যেমন চাবি মাইরা দিছে ছাইরা, সবাই মিলে গাইলো চাবি মাইরা দিছে ছাইরা। অথবা 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 স্পিকারের দিকে তাকা বলতে পারতো যে মাননীয় স্পিকার, মানে তার থেকে আরেক লেভেল উপরের মারফতি বলতে পারতো, মাননীয় স্পিকার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এই খাঁচার সাথে আবার এই যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর এই প্রায় 20 মাস পরে আটক হওয়া, জেলে যাওয়া, এটারে মিলায় না। কারণ মিল জিনিসটা এরকম যে মিলের আসলে খিল খুলে গেছে। আমি মুগ্ধ হয়ে আগের মানে এই যে সরকার গেল, এই সরকারের সাবেক অ্যাটর্নি জেনারেল, অধুনা যিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কথা শুনি। তিনি পার্লামেন্টে দাঁড়ায় বলেন, মাননীয় স্পিকার, আমাদের একজন সাব জজ বদলি করারও ক্ষমতা নাই। মাননীয় স্পিকার, আমাদের একজন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, কাগজে কলমে নাই জনাব আসাদুজ্জামান। বাইরে কি হচ্ছে সেটা আপনার আমি আপনি করে বলি, সেজন্য তুমিও জানি আমিও জানি, এটা বললাম না, ওকে? বলতেছি আসাদ ভাই, আপনি কিন্তু এটা জানেন বাস্তবে কি হয়, কি ক্ষমতা আপনার আসে, কি ক্ষমতা আপনার নাই। আপনার সঙ্গে আমার 33 বছরের পরিচয় আসাদ ভাই। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, আসলে কেউ কথা রাখেও নি। জনাব আসাদুজ্জামান, আপনি ছিলেন না তখন সৈয়দ ইশতিয়াক আহমেদের চেম্বারে, যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ 2001 সালে যিনি তখন সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি যে মাজদার হোসেনের মামলা অনুসারে, মাজদার হোসেন মামলার নির্দেশনা অনুসারে তখন বিচার বিভাগ আলাদা করা সব কিছু ফাইনালাইজ করছিলেন, তখন বিএনপির পক্ষ থেকে সৈয়দ ইশতিয়াক আহমেদকে বলা হয়েছিল যে এইটা আমরা আইসা করব। আপনারা করছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত, আপনারা যে ছিলেন আপনারা করছিলেন ওইটা। এখন আপনারা যে করবেন, আপনাদের ভবিষ্যৎ বাচকে আমরা কেন বিশ্বাস করব? কারণটা কি? আর এটা করার জন্য মানে এটা যদি আপনারা করতেন, আপনারা যদি একটা মানবাধিকার কমিশন করতেন, মানবাধিকার কমিশন আইনটা রাখতেন, আপনারা যদি একটা গুম কমিশন আইনটা রেখে একটা গুম কমিশন করতেন, একটা মানবাধিকার কমিশন করতেন, বিচার বিভাগের জন্য যেটা করা হয়েছে এটা সংশোধনের জন্য যদি করতেন, বিএনপি সরকার ধসে যেত, তারেক রহমানের ইজ্জত চলে যেত, শেখ হাসিনা ফিরে চলে আসতো, কি হইতো আসলে? মানে এইটারে কেন মানে কেন এটা আপনাদের প্রধান শত্রুতে পরিণত হলো? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলে, সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনার সংবিধান পড়ানোর ক্ষেত্রে উনি স্পিকারকে যেভাবে অ্যাড্রেস করেন, সংসদ সদস্যদের দিকে যেগুলি তাকান, এতে করে মনে হয় যে মানে নিজেকে ক্ষুদ্রের চেয়েও ছোট মনে হয়, মনে এই উনি জানি কোত্থেকে আসছে। তো উনার সর্বোচ্চ যুক্তিটা কি? উনার সর্বোচ্চ যুক্তি হচ্ছে যে এইগুলি সংবিধানের সঙ্গে যায় না, এগুলি সংবিধানের সঙ্গে থাকে না, এইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, সংবিধানের সঙ্গে আপনিও যান না জনাব সালাউদ্দিন সাহেব, আপনি সংবিধানের সঙ্গে যান, আপনি সংবিধানের সঙ্গে গেছেন, আপনি সংবিধানের সঙ্গে যাইতে পারবেন? সংবিধানের সঙ্গে যায় না, মানে সব কিছুর মধ্যে থেকে যুক্তি হচ্ছে সংবিধানের সঙ্গে যায় না। বা কাজটা করার ক্ষেত্রে আপনারা করবেন না, যে এইটা আমি বলে দিতে পারি, এখন সাথে সাথে আরো বলতে পারি, এটা না করলে আপনাদের খুব বেশি লস হবে না, কারণ এগুলি আপনারা জানেন যে কোন সিস্টেমে আপনাদের লাভ হয়, কোন সিস্টেমে আপনাদের লস হয়। আমি একবার শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী 2012 সালের দিকে, যখন 2012-13 যখন হচ্ছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে, তখন আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন বিএনপি কেমন দল, বিএনপি আসলে কি একটা ভালো ইলেকশন দিবে? তুমি খুব খুশি হয়ে গেল এটা শুনে, বলে যে না, বিএনপি তো খুবই দুষ্ট দল, বিএনপি আসলে কখনোই ভালো ইলেকশন দিবে না। আমি বললাম যে এই জন্যই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা দরকার, কারণ আপনি তো চিরকাল ক্ষমতায় থাকবেন না মাননীয় প্রধানমন্ত্রী।
লাগাইছেন, শফিকুর রহমানও লাগাইছে, তারেক রহমানও লাগাইছে, সংবিধান সংস্কার সংশোধন। আশ্চর্য ঘটনা। জনাব তারেক রহমান বড়জোর 20টা বিচারক নিয়োগ দিবেন হাইকোর্টে, তাই না? এই ধরেন এই নিয়োগ বিধিরে পাশ কাটায়, নিয়োগ বিধি না কইরা বড়জোর 20টা নিয়োগ দিবেন। এপিলেট ডিভিশনে বড়জোর আর 5 জন তুলবেন। কেউ কেউ এটা বলতেছেন যে আগামী ইলেকশনে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তখন কে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে সেটা আপনার অঙ্ক কষতেছেন। এই অঙ্ক কষতে গিয়া কিন্তু 15 বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাইরে ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ উনি মরে গেছেন, উনি কিন্তু এই অঙ্ক কইসে জাস্টিস কে এম হাসানকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স 2 বছর বাড়াইছিলেন। হইছে শেষ রক্ষা। 111 আসছে, আপনাকে 15 বা 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে, 17 বছর, রাইট? 17 বছর দেশে থাকতে হয়েছে। সুতরাং যে আরো কিছু জিনিস নিয়ে একটু কথা বলতে হবে, সেজন্য একটু বলি। বিভিন্ন জায়গায় শিক্ষাঙ্গনে, ক্রীড়াঙ্গনে প্রশ্নের দলীয়করণ ও স্বজনপ্রীতির কথা অনেক বেশি হচ্ছে। আমার কাছে কিন্তু মনে হয় এগুলো আমাদের অনেক বেশি চাওয়া। মানে একটা দল ক্ষমতায় আসবে, তার দলের লোকজনদের সে দিবে না। কিন্তু মুশকিলটা হয়েছে উনারা বলছিল যে উনারা দিবে না, এখন দিতে দিতে কি করছে, এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। কিন্তু এই ক্ষেত্রে আমি জনাব ব্রাত্যরাইসের সাথে একমত। ক্রিকেট বোর্ড নিয়ে বিসিবি নিয়ে উনি মাথা ঘামাতে চান না। যত বড় যত ঘটনা ঘটতেছে তত আসলে আমারও মনে হয় যে মাথা না ঘামানোই উচিত। আপনি যদি অন্যান্য জায়গার প্রবলেমগুলি আপনি দেখেন, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইয়াতে 3 জন ভাতিজা ঢুকছে না 4 জন ভাতিজা ঢুকছে। যাই হোক, বিসিবিতে শুধু না, বিএনপি ক্ষমতা আসার পর কেন্দ্রীয় তৃণমূল প্রশাসন, পাবলিক বিশ্ববিদ্যালয়, ক্রীড়াঙ্গন এসব ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ হচ্ছে। সামনে আসছে অনেক রকম অভিযোগ। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলকে বাদ দিয়ে তামিম ইকবালকে বিসিবি প্রদান করার বিষয়টি আলোচনা ঝড়ও তুলেছে। বিশেষ করে এমপি মন্ত্রী পুত্রদের বিসিবির পরিচালক হওয়াটা তো চোখে লাগার মতোই। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের দলীয় নেতাদের বসানোর বিষয়টিকে পুনর্বাসন কর্মকাণ্ড বলছেন অনেকে, কারণ এসব ক্ষেত্রে বিএনপি এমন নেতাদের প্রদান করছে যাদের কেউ সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন, কেউ দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কেউ পেয়েছেন 17 বছর দলে কাজ করা পুরস্কার। এখন সিটি কর্পোরেশনের, জেলা প্রশাসনে বিএনপি সরকার যদি একটা গ্রহণযোগ্য সময়ে নির্বাচন দিয়ে দেয় তাহলে এই প্রশ্ন থেকে কিছুটা রেহাই পাবে। তবে যেসব নির্বাচন দিচ্ছে, 2টা উপনির্বাচন দেখলাম, একটা বগুড়ায় আর একটা কথায় ভুলে গেছি, একটা বগুড়ায়। তো ওই ইলেকশনগুলি থেকে আমরা যেটা বুঝছি যে বিএনপি নির্বাচনগুলি কেমন করবে আর কতবার যে এগুলি নিয়ে কথা বলতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, সবচেয়ে তীব্র সমালোচনা যিনি করেছেন তিনি আর কেউ না, ব্যারিস্টার রুমিন ফারহানা। একটু কোট করি রুমিন ফারহানার কথা। রুমিন ফারহানা বলছেন যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হয়, আর বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পরে গভর্নর নিয়োগ পেয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোয়েটার ফ্যাক্টরি এমডি। আমি 71 সালে জামায়াতে ইসলামী বা তৎকালীন জামায়াতে ইসলামী যে সাথে যে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের, সেইটার ক্ষেত্রে জামাতের নাম কাটার ক্ষেত্রে আমিরের একটা বক্তব্য ছিল, জামায়াত ইসলামের একটা বক্তব্য ছিল, এনসিপির আবার এটার বিপক্ষে কোনো মত নাই। ইন্টারেস্টিং না? বিএনপি নেতারা খুব চিৎকার করে বলতেছেন আমাদের এখানে এতজন আছে, কি মুক্তিযোদ্ধা আসে, ওই বিরোধী দলের মধ্যে একজনের মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। তখন আবার স্পিকার, যিনি কিনা আবার একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনি বলতেছেন আমি তো 2জন মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি ওই পাশে। শেরপুরের কথা বলতেছিলাম, 2টা উপনির্বাচন হয়েছে, যে উপনির্বাচন নিয়ে আবার এনসিপির সদস্য আব্দুল মান্নান মাসুদ সুন্দর দিতে বলছে, কি বলে, পদ্ম দিতে পারছেন। শেরপুর আর বগুড়া, আরেক মাগুরা। আমি এটা নিয়ে আজকে আর বিস্তারিত না বলি।